হিম আজকে আমরা পড়তে যাচ্ছি তরঙ্গ অধ্যায়ের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের লেকচার 5। তো আমরা গত ক্লাসটাতে যে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটা কণার ক্ষেত্রে তার সরণ বনাম মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট এবং এক্স অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে আমাদের টাইম। হ্যাঁ, সরণ বনাম সময় অথবা সরণ বনাম দশা, এই আমরা শুধু ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা ডিটেইলসে আমরা পড়েছি। গ্রাফগুলো সম্পর্কে আমরা ডিটেইলস দেখেছি যে দশা কোন কোনগুলো, মানবৃত্ত জিনিসটা কি, এবং ওখান থেকে আমরা ফেজ অ্যাঙ্গেল কিভাবে বের করি, এই বিষয়ে আমরা বিস্তর পড়াশোনা করেছি। আজকে ক্লাসটাতে থাকছে গ্রাফ নিয়ে আজকের ক্লাসটা হবে। তো এখানে গ্রাফটা হচ্ছে সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার ক্ষেত্রে তার যেই ব্যাগের ভ্যালোসিটি যে আমরা ইকুয়েশনটা পাবো, সেই ইকুয়েশনকে ধরে আমরা এখানে ব্যাগ বনাম সময় এবং একই রকমভাবে ত্বরণ বনাম সময়ের গ্রাফের বিভিন্ন অংশ নিয়ে আমরা এখানে ইন ডিটেলস আমরা পড়ব। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু এরকম একটা এক্সপ্রেশন আমরা কি করেছিলাম, পেয়েছিলাম, যেটাকে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ব্যাগের ভ্যালোসিটির ফাইনাল এক্সপ্রেশন। আমরা এই ফাইনাল এক্সপ্রেশনটা দেখেছি। এরপরে হচ্ছে যদি ভ্যালোসিটিটা ম্যাক্সিমাম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্স এর মান কেবল 0 হলেই, মানে এই মাইনাস পার্টটাকে যদি আমি অমিট করে দিতে পারি লজিক দিয়ে, তাহলেই কিন্তু আমি সর্বোচ্চ বেগ পাই। তো মাইনাস পার্টটা আমরা লজিক দিয়ে কিভাবে অমিট করে দিতে পারি? আমরা যদি বলি যে এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 0টা কোথায় হয়? আমরা দেখে আসছি এক্স ইকুয়ালস টু 0টা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজে, সাম্য অবস্থায়। একবারে দোলকটা যেই অবস্থায়, স্বাভাবিক অবস্থায় থেমে গেলে যে জায়গাটাতে সে একবারে থাকে, থেমে যাওয়ার পরে দোলকটা যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম স্টেজ বা স্টেট বা তার সাম্যাবস্থা। তো ওই সাম্যাবস্থায় আমরা যেটা দেখেছি যে এক্স এর মান 0 হবে এবং তা থেকে আমরা ভি ম্যাক্সকে দেখিয়ে দিতে পারি। ভি ম্যাক্স মানে হচ্ছে সিম্পলি খুব সুন্দর একটা এক্সপ্রেশন ওমেগা এ। তো এটা আমরা পড়েছি। এরপরে কি পড়েছি? ত্বরণের এক্সপ্রেশন আমরা পড়েছি। ত্বরণের এক্সপ্রেশন, এটাও ত্বরণের কিন্তু ফাইনাল এক্সপ্রেশন। হ্যাঁ, এটা থেকে আমরা যদি এর জাস্ট এখানে এক্স এর মান যদি আমরা বসিয়ে দেই, এক্স এর মান যদি আমরা স্পেসিফিক করে বসিয়ে দিই, যেমন আমরা জানি সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত একটা কণা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস কোণের ডেল্টা, তাহলে কিন্তু সেটা তার ওয়েভের জন্য যদি আমরা এই তো গ্রাফে যাই তখন কিন্তু আমরা ওই এক্সপ্রেশনটা দিয়ে কাজ করব। আর ফাইনালি এই এক্সপ্রেশনটা হচ্ছে যে আমরা অ্যাক্সিলারেশন সহলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা গ্রাফ ছাড়া অন্যান্য আলোচনার ক্ষেত্রে প্রবলেমগুলো করার ক্ষেত্রে কিন্তু আমরা এই ফাইনাল এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করি। এটাও কিভাবে আসছে তার ডিটেলস আমরা জাস্ট আগের ক্লাসের তার আগের ক্লাসটাতে আমরা পড়েছি। তো আমরা এখন যেটাতে যাচ্ছি যে এগুলো এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটা ছোট্ট একটা সৃজনশীল প্রশ্ন দেখব। একবারেই ছোট্ট একটা সৃজনশীল, মানে আমি শুধু গটা এখানে আলোচনা করব আমরা। তো এখানে কি বলছে দেখো, যে আমি এই কোশ্চেনটা পড়ার জন্য তোমাদেরকে 1.5 মিনিট সময় দিচ্ছি।
আমরা এখানে যেই জিনিসটা দেখতে পাইছি যে তোমরা একেকজন একেকভাবে চিন্তা করছো, এবং এখানে আমাদের উদ্দীপকে যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার স্মরণে সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত কণাটির ভ্যালোসিটি কত হবে। তো এটা একেবারেই একটা ইজি প্রবলেম। আমরা দেখে আসছি যে ভি এর একটা এক্সপ্রেশন, ভি ইকুয়ালস টু ওমেগা, ওমেগা তারপর হচ্ছে রোটুবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওমেগার মান লাগবে। আমরা এক্স এর মানটা এখানে আমি 8 সেন্টিমিটার আমরা বসাবো। হ্যাঁ, তো ওমেগার মানটা লাগার জন্য আমাদেরকে কি করতে হবে? তো আমরা এখান থেকে ওমেগার জন্য আমরা জানি ওমেগা কিছু 2π/t, তার মানে টি লাগবে। এই কোশ্চেন থেকে শুধুমাত্র এই একটি জায়গা আছে, যে জায়গাটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর করে নিতে পারবা। যেমন এখানে বলে দিছে সাম্য অবস্থান হতে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছতে সময় লাগে 0.5 সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু তুমি তার পর্যায়কাল বের করে নিতে পারো। হ্যাঁ, তো এটা আমাকে একজন বলো, কে বলবা যে এটার পর্যায়কাল কি হবে? তো আমরা সেই আলোকে আমরা চলো দেখি যে পর্যায়কালটা কি আসে। তো এই যে বলছে যে সাম্য অবস্থান হতে সর্বাধিক বিস্তার অবস্থানে পৌঁছতে তার সময় লাগে 0.5 সেকেন্ড। আমি যে ইয়েলো মার্কিং যে জায়গাটুকু, এটাই কিন্তু এই কোশ্চেনের বলা হচ্ছে যে 0.5 সেকেন্ডে সে এই ইকুইলিব্রিয়াম স্টেজ থেকে এই তার ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত যেতে তার 0.5 সেকেন্ড। তার মানে আমরা কিন্তু বলতে পারছি গ্রাফ থেকে, আমরা কিন্তু গ্রাফ আমাদের এই কল্পনায় করে নিতে হবে এবং আমরা বুঝে নিব জিনিসটা। তাহলে t/4 সেকেন্ডে আমি পাচ্ছি হচ্ছে 0.5, t/4 সেকেন্ড ইকুয়ালস টু হচ্ছে আমরা 0.5, t/4 যদি তাই হয়, সো আমরা t তার টাইম পিরিয়ড ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 2 সেকেন্ড। তাহলে কিন্তু আমাদের টি হয়ে গেল। দেখো, তার মানে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ। মানে একবার ছোট্ট একটা প্রবলেম ছিল। আমরা এখানে আমরা দেখি যে কি কি জিনিস এখানে, যেমন এখানে ডিসপ্লেসমেন্ট বিস্তার দেওয়া আছে 10 সেন্টিমিটার, তা থেকে আমরা কিন্তু সেটাকে মিটারে কনভার্ট করে নিলাম, কারণ জানি আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে, কারণ অন্য রাশিগুলোর সাথে না হয়তো মিলবে না। তো এখানে t/4, এখান থেকে আমাদের আমরা কিন্তু তার টাইম পিরিয়ড 2 সেকেন্ড বের করে ফেললাম। দেন আমরা জানি যে 8 সেন্টিমিটার, এটাকেও আমরা মিটারে কনভার্ট করে নিব। হ্যাঁ, তাহলে আমাদের এটা করসপন্ডিং মিটার হয়ে গেল। এখান থেকে আমি বলবো যে বেগ কত, কত সময়ের বেগ চাওয়া হয়েছে 8 সেন্টিমিটার সরণে বেগ। তাহলে 8 সেন্টিমিটার সরণ বলতে আমাদের বলা হচ্ছে কি 0.08 মিটার। তার মানে আমি এক্স এর মানটা যদি এখানে এটা বসিয়ে দেই, আর তার বিস্তারের মানটা আমি এখান থেকে বসিয়ে দিতে পাচ্ছি। হ্যাঁ, বিস্তারের মানটা বসিয়ে দিচ্ছি এই জায়গায়। তো আলটিমেট এই জায়গায় যদি বিস্তারের এই যে এই জায়গায় যদি আমরা বিস্তারের মান বসাই, ওমেগাটা লাগবে। ওমেগার মান আমরা এই যে এখানে দেখো 2π/t, আর টি বলতে আমরা বের করে নিলাম 2 সেকেন্ড, তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড হয়। তাহলে আমরা যদি এখানে ওমেগার মানটা বসিয়ে দেই, তাহলে দেখো ফাইনালি আমরা যেটা পাচ্ছি, দেখো আমরা ফাইনালি পাচ্ছি 0.188 মিটার পার সেকেন্ড হচ্ছে সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত কণাটার সরণের মান। এরপরে ধরো এটা দিয়ে বলে দিতে পারে যে এই ক্ষেত্রে তুমি তার সমীকরণটি একটি সাইনোসয়েডাল ওয়েভ বা এই সমীকরণটি তৈরি করো যার গঠন এরকম। হ্যাঁ, এটাকে বিভিন্নভাবে কিন্তু ঘ করে দিতে পারে। আমরা সামনে যাব, ঘয়ের জন্য আমরা আরো কিছু প্রিপারেশন আমাদের দরকার আছে, আমরা ঘয়ের প্রিপারেশনের জন্য এখন আগাচ্ছি। ওকে, এখন আমরা যে এক্সপ্রেশনগুলো দেখব, এটা কিন্তু আমরা অলরেডি এই বিষয়ে ইনফর্ম, আমরা অনেকবার পড়ে এসেছি। হ্যাঁ, যে এটা হচ্ছে সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার সরণের সমীকরণ, তোমরা জানো এটা অনেকবার আমরা সেটা আলোচনা করছি। এবং
এটা হচ্ছে তার আদি দশা যদি শুরুতে তার মানে গতির শুরুতে সে যদি সাম্য অবস্থা থেকে রওনা না হয়ে অন্য যে কোনো একটা অবস্থা থেকে রওনা হয়, তাহলে তার ক্রোনেকার ডেল্টা মান বের করে নিয়ে তারপরে কিন্তু আমাকে এক্সট্রা বের করে নিতে হবে। হ্যাঁ, তাই এটাকে আমরা বলি একবার গতির শুরুতে, তার মানে যখন আমরা যেই সময়টাতে গতির শুরু মানে কি, যখন আমি টি ইকুয়ালস টু 0 তখন আমি দেখব যে সে কোথায় ছিল। সে যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তো ডেল্টার মান টি এর মান যখন আমি 0 বসাবো তখন এখানে 0 আসলে এই সাম্য অবস্থায় সরণের মান 0 হবে এবং ডেল্টার মানও 0 আসবে। কিন্তু যদি সে টি ইকুয়ালস টু 0 মোমেন্টে সে যদি অন্য কোনো সিচুয়েশনে অবস্থানে থাকে, ধরো 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সর্বাধিক বিস্তার অবস্থানে, সর্বাধিক সরণের অবস্থান মানে হচ্ছে বিস্তার অবস্থানে যদি থাকে, তাহলে কিন্তু এই ডেল্টার মানটা আসবে এবং আলাদা আমরা সেটাও ক্যালকুলেশন করব। তো আমি এখান থেকে যদি এই পেজ থেকে শুধু এটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সহজ, আমি জাস্ট একটু মানে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমরা কি কি পড়ে আসছি। আমরা পড়ে আসছি এটা হচ্ছে তার সরণের সমীকরণ, এবং সেই ক্ষেত্রে আমরা সরণের মান ম্যাক্সিমাম হয় কোন জায়গায়, বিস্তার পয়েন্টে সরণের মান আমরা জানি ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এরপরে ব্যাগের আমরা দুইটা এক্সপ্রেশন পাইছি, এইটা একটা এইটা একটা। এই এক্সপ্রেশনটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফ করার ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব, গ্রাফের আলোচনায় এইটা লাগবে। হ্যাঁ, আর এই ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে গ্রাফ ছাড়া অন্যান্য সমস্যার বেলায় আমাদের এই ফাইনাল এক্সপ্রেশনটা বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, তো এরপরে আমরা এখান থেকে এই এক্সপ্রেশন থেকে যখন আমরা সর্বাধিক ব্যাক পেতে চাই তখন আমরা একটু আগে দেখে আসলাম সর্বাধিক ব্যাক পাওয়ার জন্য এক্স এর মান 0 বসালে আমরা কিন্তু এই কন্ডিশনটা পাই। এই যে আমাদের যখন লিখছি দেখো ডান দিকে এক্স ইকুয়ালস টু 0 বসালে আমরা সেই অবস্থাটাকে সাম্য অবস্থান বলি, এবং সাম্য অবস্থানে গিয়ে তুমি কি পাচ্ছ, 0 বসিয়ে তুমি ওমেগা এ পাচ্ছ, মানে সর্বোচ্চ বেগের মান পাচ্ছ। এইখানে আমরা পরবর্তীতে যেটা দেখিয়েছি যে ত্বরণের সমীকরণ, অলরেডি সেটাও আমরা প্রমাণ করে আনছি যে ত্বরণের এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন। হ্যাঁ, এগুলো আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে, এবং কারণ যেহেতু আমরা কিভাবে আসছে সেগুলো আমরা আলোচনা করে আসছি, সো এটা এখন আমাদের মুখস্থ রাখা হচ্ছে আমাদের কাজ। এবং এই এক্সপ্রেশন থেকে আমরা কি করব, এই এক্সপ্রেশন থেকে আমরা দেখব গ্রাফগুলো কিভাবে হয়। হ্যাঁ, মানে এই এক্সপ্রেশনটা ব্যবহার করে গ্রাফের আলোচনায় আমরা যাব যে ত্বরণ বনাম সময়ের গ্রাফ, এই এক্সপ্রেশনটা লাগবে, এই এক্সপ্রেশনটা লাগবে ব্যাগের বেলায়। আর অন্য যে সকল ত্বরণ রিলেটেড অন্যান্য প্রবলেমগুলো আমরা এই চূড়ান্ত সমীকরণ দিয়ে আমরা সেটা বের করব। আর এই চূড়ান্ত সমীকরণে আমরা যখন সর্বাধিক বিস্তার অবস্থানে যাব, তার মানে ত্বরণের মান যদি আমি পজিটিভ পেতে চাই, তাহলে কিন্তু এই জায়গায় একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এক্স এর অবস্থান কোথায় হচ্ছে, মাইনাস এ। মাইনাস এতে কিন্তু ত্বরণের মানটা পজিটিভ হবে। হ্যাঁ, আর যদি আমি প্লাস এতে যাই তখন ত্বরণের মানটা আসবে নেগেটিভ আসবে। তো এইখানে একটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের শুধু মনে রাখলে যে ত্বরণটা পজিটিভ হচ্ছে কোথায়, যখন সাম্য অবস্থা থেকে ডান দিকেও যেতে পারবে, সাম্য অবস্থা থেকে বাঁ দিকেও যেতে পারবে। তো সাম্য অবস্থা থেকে ডান দিকে গেলে যে ত্বরণের মান পাবো, বাম দিকে গেলেও সে একই ত্বরণের মান পাবো, কিন্তু ডান দিকে ত্বরণের মানটা আসবে নেগেটিভ আর বাম দিকে ত্বরণের মানটা আসবে পজিটিভ। এটাই জাস্ট খেয়াল রাখা। আচ্ছা, এখন এই কন্ডিশন থেকে আমরা এটাকে একটু এভাবে সাজিয়ে নিছি যে যে কোনো অবস্থান হতে যদি দোলন শুরু হয়, খেয়াল করো যে কোনো অবস্থান, তার মানে তার এই এই ফাইনাল এক্সপ্রেশনগুলো একটু আগে যে আমরা সিরিয়ালি পড়ছি সেটাকে আবার একটু সাজিয়ে নিয়েছি। স্মরণের অবস্থান, এটা হচ্ছে বেগ, এটা হলো গ্রাফের জন্য, এটা হচ্ছে অন্য প্রবলেমের জন্য। ত্বরণের ক্ষেত্র, এটা হচ্ছে গ্রাফের বেলায় ইউজ করব, এটা হচ্ছে অন্য বাকি সকল ক্ষেত্রে ইউজ করব। এখন এইটা এই সিচুয়েশনটা কখন, যদি তার ইনিশিয়ালি তার টি ইকুয়ালস টু 0 সময়ে সে যদি সাম্য অবস্থায় না থাকে, তাহলে কিন্তু ক্রোনেকার ডেল্টার একটা এফেক্ট থাকে, আদারওয়াইজ কিন্তু ক্রোনেকার ডেল্টার কোনো এফেক্ট নাই। যেমন তুমি যদি বলো যে সাম্য অবস্থান থেকে যদি কণাটা একবারে নর্মাল ইকুইলিব্রিয়াম স্টেজ থেকে সে যাত্রা শুরু করলো, তোমরা কিন্তু একবারে শুরুতে আমি দেখো একবারে ক্লাসের শুরুতে দেখাইছিলাম ক্রোনেকার ডেল্টা প্লাস থিটা। হ্যাঁ, কারণ সেই সাম্য অবস্থা থেকে একটু বিচ্যুত ছিল তাই আমরা কিন্তু ডেল্টাটাকে ইউজ করছিলাম। একবারে সাম্য অবস্থা থেকে যদি স্টার্ট করতো তাহলে কিন্তু এই ক্রোনেকার ডেল্টা এই পার্টটা আসতো না। তাহলে দোলন যদি সাম্য অবস্থা থেকে আসে তাহলে কিন্তু এই ডেল্টা থাকবে না, তার মানে এই ডান পাশে ব্যাগের বেলায় এই ডেল্টা থাকবে না।
ত্বরণের বেলায় এই ডেল্টা থাকবে না। তাহলে সাম্যাবস্থায় দোলনের ক্ষেত্রে এক্সপ্রেশনগুলো কিরকম হবে দেখি আমরা পরের স্লাইডে। দেখো এই যে ডেল্টাগুলোকে অমিট করে দিছি, ডেল্টা নাই। দেখো ডেল্টা নাই, তার মানে দেখো কোশ্চেনে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে যে তোমাকে গ্রাফটা করতে বসে সেই গ্রাফটা কোত্থেকে গ্রাফটা স্টার্ট হয়েছে, গ্রাফটা কি ইকুইলিব্রিয়াম, দোলনটা কোত্থেকে শুরু হয়েছে, দোলনটা কি সাম্য অবস্থা থেকে শুরু হয়েছে, দোলনটা কি সর্বাধিক বিস্তার থেকে শুরু হয়েছে, না দোলনটা অন্য কোনো অবস্থান থেকে শুরু হয়েছে, সেটা দিয়ে কিন্তু তোমার দশা কোণের পরিবর্তন ঘটে যাবে। সুতরাং তার মানে ওইটার সাথে সম্পর্ক করে কিন্তু এই ফাংশনগুলোও চেঞ্জ হয়, আমরা পরের স্লাইডে দেখব। তো এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, যে কি খেয়াল রাখবো, যদি সে সাম্যাবস্থান থেকে হয় তাহলে আমরা বলবো যে তার মধ্যে কোনেকা ডেল্টা পার্টটা থাকবে না। দেখো কোথাও কোনেকা ডেল্টা পার্ট নাই, আগে যা পাইছি সিম্পলি সেটাই, শুধু আমরা কোনেকা ডেল্টার পার্টটাকে অমিট করে দিয়ে পাইছি। এখন দেখো আমরা দুইটা স্টেজ দেখলাম, একটা হচ্ছে যে কোনো অবস্থান থেকে দোলন শুরু হলে এই সিচুয়েশনগুলো, যে কোনো পয়েন্ট থেকে, সেক্ষেত্রে আমাদের কোনেকা ডেল্টা মানটা বের করে নিতে হবে। যদি এই কন্ডিশনটা হয়, তার মানে সে যদি একবার ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে হয়, তাহলে কোনেকা ডেল্টা সবগুলো ইকুয়েশন থেকে আমরা রিমুভ করে দিব। তাহলে আমি সরণের সমীকরণ পেয়ে যাব, ব্যাগের সমীকরণ পেয়ে যাব, ত্বরণের সমীকরণ পেয়ে যাব, সেখানে কোনেকা ডেল্টা থাকবে না। হ্যাঁ, সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থান থেকে যদি দোলনটা শুরু হয়। আচ্ছা, এবার আমরা আসি, যদি সর্বাধিক সরণ থেকে দোলনটা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে। সর্বাধিক সরণ থেকে দোলন শুরু হওয়া মানে কি, তাহলে আমরা একটু চলো একটু দেখি যে এই সিচুয়েশনটাতে, এবং এখানে দেখার আগে একবার একটু জিনিসগুলো দেখে নাও, যে এর আগের বার ছিল, আগের দুইটাতেই কিন্তু সাইন ওয়েভ ছিল, দেখো এখন কিন্তু কজ হয়ে গেছে। হ্যাঁ, খুব কেয়ারফুল থাকতে হবে, এই জায়গাতেই কিন্তু স্টুডেন্টগুলো ভুল করে ফেলে। যেমন আমরা আগে যে কোনো অবস্থান থেকেও সাইন ছিল, আবার সাম্য অবস্থা থেকেও সাইন ছিল, কিন্তু সর্বাধিক সরণ অবস্থানে যখন গেছে তখন সেই সাইন ওয়েভটাই কি হয়ে গেছে, কজ ওয়েভ হয়ে গেছে। হ্যাঁ, কজ ওয়েভ। এবং আমরা এর আগে দেখছিলাম ব্যাগের বেলায় মাইনাস ছিল না, এখানে একটা মাইনাস আসছে, এবং তোমার ত্বরণের বেলায় ছিল হচ্ছে সাইন, হ্যাঁ এখানে কিন্তু হয়ে গেল কজ। এই যে চেঞ্জটা হলো, কেন হলো, কারণ এই দোলনটা কিভাবে দুলতেছিল, চলো আমরা এবার একটু দেখি কিভাবে দুলতেছিল। আমাদের এখানে যেটা বলা হচ্ছিল যে যদি এরকম হয় যে দোলকটা আছে এখানে, এখন সেই ক্ষেত্রে আমার এইভাবে সে দুলবে। আমরা বলতেছি যে যদি সে এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে তো আমরা দেখলামই ক্রোনেকা ডেল্টার পার্টটা আমরা শুধু মাইনাস করে দিব তাইলেই হবে। কিন্তু যদি সে সর্বাধিক বিস্তার এই জায়গা থেকে দোলন শুরু করে, এখান থেকে ধরো এই পর্যন্ত নিয়ে তুমি এখান থেকে কাউন্টডাউন শুরু করছো, ছেড়ে দিছো, দুলতেছে, সময় গণনা শুরু হয়ে গেল, তার মানে তার শুরুতে কিন্তু একটা আদি দশা, এই দশাটা কিন্তু রয়ে অ্যাড হয়ে গেছে পুরো দোলনের সাথে, কিন্তু তোমার এই অ্যাঙ্গেলটা কিন্তু জুড়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। তো এই অ্যাড হয়ে যাওয়ার ঘটনাটা আমরা, চলো আগে সরণের সমীকরণটা দেখি, তারপরে অনুরূপ অনুরূপ হবে। তোমরা বাসায় ওই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলেই হবে। তো সরণের সমীকরণ আমাদের কি ছিল, এক্স ইকুয়ালস টু, আমরা দেখছি এ সাইন কি ওমেগা টি প্লাস কোনেকা ডেল্টা, এটা হচ্ছিল সরণের। এবার এই সরণের সমীকরণটাই আমরা দেখতে চাই কখন, যদি সেটা সর্বাধিক বিস্তার অবস্থান থেকে রওনা হয়, তখন তার সরণের সমীকরণটা কিরূপ হবে। তাহলে সর্বাধিক বিস্তার অবস্থানে তুমি বুঝতে পারতেছো যে তার মানে এখানে ফাংশনটা হচ্ছে যে ডেল্টার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ডেল্টার ভ্যালুটা আমরা কিভাবে বের করব, দেখো সর্বাধিক সরণ মানে বিস্তার, তার মানে আমরা জানি এখানে এক্স এর মান হচ্ছে 0, এখানে এক্স এর মান হচ্ছে এ, তার মানে আমরা এ অবস্থানে তার দশা কোণ, মানে আদি দশাটা কত আমরা সেটা বের করতে চাই। তাহলে এই এ অবস্থানে আমরা যদি আদি দশাটা বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা
এখান থেকে যখন আমার দোলনটা শুরু হবে, তার মানে আমার সময় গণনা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। আমি এখান থেকে জাস্ট টেনে ধরে আমি কি করলাম, এই ছেড়ে দিলাম, দোলন শুরু করে দিল। তাহলে এখানে আমার গতি শুরু হয়েছে t=0 সময়ে। তাহলে t= যখন আমি এই যে টি এর মানটা যখন আমি 0 বসাবো, তাহলে আলটিমেট দেখো তখন আমার এটা থাকবে, সাইন থাকবে ওমেগা টি এর মান 0 প্লাস কোণেকে ডেল্টা। যখন টি এর মান 0, তখন এক্স এর মান কত দেখো তো। এক্স এর মান হচ্ছে কত, আমি এখান থেকে স্টার্ট করছি দোলন, তার মানে তখন এক্স এর মান হচ্ছে এ, মানে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে আমি এক্স এর জায়গায় কি বসাবো, এ বসাবো। এ বসানোর পরে এখন আমরা এখান থেকে কি করব দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 = আমরা বলতে পারছি এই এ চলে গেল 1 সাইন কোণেকে ডেল্টা। তাহলে সাইন কোণেকে ডেল্টা যদি হয়, তাহলে আমরা এখান থেকে উপরে চলে আসি, চলো। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে সাইন কোণেকে ডেল্টা = 1। তাহলে আমরা সাইন কোণেকে ডেল্টা সাইন আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে π/2। তাহলে আমরা কোণেকে ডেল্টা কি লিখতে পাচ্ছি, π/2। তার মানে আমরা দেখো এখানে আমরা কি করব, এবার π/2 বসাবো। তাহলে সমীকরণটা দেখতে কিরকম হবে, x a সাইন এই কোণেকে ডেল্টার মান তোমরা π/2 বসাবো, আমরা π/2 বসালাম প্লাস ওমেগা টি। এই কোণেকে আমি π/2 একটা বিশেষ কারণে সামনে আনছি। তোমরা জানো যে কোয়াড্রেন্ট সিস্টেমে যখন 90 ডিগ্রি প্লাস থিটা হয়, তখন সাইন থিটাটা কি হয়ে যায়, 90 ডিগ্রি থাকলে কস থিটা হয়ে যায়, এবং ওই অংশে সবাই পজিটিভ। হ্যাঁ, যেমন আমরা এখানে সাইন পজিটিভ, তার মানে 90 ডিগ্রি প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্টে আসবে। তাহলে এই কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ, তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে আমরা লিখবো কস থিটা। তাহলে আমরা ফাইনালি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এ কস ওমেগা টি। দেখো পুরো সমীকরণটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সর্বাধিক বিস্তার অবস্থান থেকে যদি হয়, পুরো ইকুয়েশনের ফরম্যাটই চেঞ্জ হয়ে গেছে। তাহলে তোমাকে অবশ্যই কিন্তু প্রশ্ন যখন করবে, উদ্দীপকে যখন থাকবে, তোমাকে দেখতে হবে মোশনটা সলচন্দিত স্পন্দন বললেই বা গ্রাফ বললেই আমি সরণ ভার্সেস সময় দিয়ে গ্রাফ করে ফেললাম, দেখা গেল সেই কোত্থেকে স্টার্ট হয়েছে আমি সেটা খেয়াল করলাম না, আমার কিন্তু উত্তর হবে না। অবশ্যই আমাদের দেখতে হবে সে কোন অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে এই এক্স পেয়ে গেছো, তাহলে এক্স পেয়ে গেলে এখন তুমি বাকি জিনিসগুলো এটা থেকেই কিন্তু সর্বাধিক বিস্তার অবস্থানের সরণ তো পাইছো। তাহলে এখন বেগ এটাকে একবার ডিফারেন্সিয়েট করো, এটাকে এক্স ইকুয়ালস টু এ ওমেগা কজ অফ ওমেগা টি, এটাকে যদি আমরা একবার ব্যবকলন করি তাহলে বেগ পেয়ে যাই। আমি সরাসরি করে দিচ্ছি dx/dt। তাহলে এখান থেকে কি আসবে, সরি আমি এখানে ওমেগাটা, এখানে ওমেগা ছিল না কিন্তু দেখো ওমেগাটা কিন্তু স্লিপ অফ পেন হয়ে গেছে, ওমেগাটা থাকবে না। তাহলে কজ ওমেগা টি, তাহলে এটাকে যদি আমি করি তাহলে একটা ওমেগা বেরিয়ে আসবে, এবং কসকে ডিফারেন্সিয়েট করলে হয় সাইন, তার মানে দেখো এ ওমেগা সাইন ওমেগা টি হয়ে গেল। এবার যদি এটা ত্বরণ হয়, তাহলে ত্বরণের বেলায় কি আসবে, এ ইকুয়ালস টু, এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব, আরেকবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা ওমেগা বেরিয়ে আসবে, মাইনাস থাকলো এ ওমেগা স্কয়ার, সাইনটা আবার কি হয়ে যাবে, কজ ওমেগা টি। দেখো তার ব্যাগের এক্সপ্রেশনও চেঞ্জ, ত্বরণের এক্সপ্রেশনও চেঞ্জ, সরণ তো চেঞ্জ দেখলাই। তার মানে এখান থেকেই আমরা কিন্তু বিষয়গুলোকে চেঞ্জগুলোকে বুঝতে পারতেছি। তার মানে একটা মনে রাখলে বাকিগুলো মনে রাখা সম্ভব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যেই জিনিসটা দিকে নজর বা মনোযোগ রাখতে হবে সেটা হচ্ছে সে কোত্থেকে স্টার্ট করছে, তার ইনিশিয়ালটা কি ছিল সেটা বের করে নিয়ে আমাদের বাকি চিন্তাগুলো করতে হবে। চলো আমরা আগাই, তারপর আবার আমরা আরেকটু ডিটেলসে পরবর্তীতে দেখব। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখলাম, সর্বাধিক বিস্তার অবস্থানগুলোতে কি হচ্ছে, এই যে এখানে সাইন এখানে কজ হয়ে গেল, যা কিনা আগে ছিল না। আগে কিন্তু এর আগে দেখো এই যে এখানে সাইন এখানে কজ, মানে চেঞ্জগুলো। অবশ্যই আজকে যে কাজটা করবা তোমরা এগুলো, এই যে আমার পড়াটাকে আমি যে অংশটুকুকে দেখাচ্ছি কি, যে কোনো অবস্থার জন্য আমি কিন্তু স্লটগুলো এইভাবে তৈরি করে দিছি। যে কোনো অবস্থার জন্য সরণ বেগ ত্বরণ, সাম্য অবস্থার জন্য সরণ বেগ ত্বরণ, এবং সর্বাধিক সরণ মানে বিস্তার অবস্থান থেকে সরণ বেগ ত্বরণ। এই যে
তিনটা জিনিস, এই তিনটা জিনিস কিন্তু তোমাকে বাসায় আমার এই আলোচনাটা শেষ হলে পরে খাতায় অবশ্যই তুমি যদি সুন্দর করে তোমার এই যেভাবে তুমি বুঝতে পারছো সেটাকে যদি গুছিয়ে রাখো, দেন যখন তুমি পরবর্তীতে রিভাইজ করবা তোমার এটা তোমার জন্য খুব আনন্দদায়ক হবে এবং তুই মজা করে রিভাইজ কিন্তু তুমি পরীক্ষার আগে করতে পারবা। আর যদি এটাকে রেখে দাও বুঝে, তুমি কিন্তু পরে যে স্যার কি বলছিল কোন জায়গাটা কিরকম আমার তো এটা খেয়াল নাই, আমি তো এটা পারবো না উত্তর করতে। সুতরাং আজকেই পড়াটা শেষ করে এই অংশটুকু কম পক্ষে যদি নাও পড়ো, এই স্মরণ বেগ ত্বরণেরটা তুমি তোমার মতো করে সাজায় নিবা। আমি দুইটা ওয়েতে সাজিয়ে দেখাইছি তোমাদের। একটা ওয়ে হচ্ছে তার সিচুয়েশনটা ছিল হচ্ছে কি, তার যে কোনো অবস্থা থেকে যদি দোলন শুরু হয় আমি স্মরণ বেগ ত্বরণ দেখিয়েছি। তারপরে সাম্যাবস্থার ক্ষেত্রে স্মরণ বেগ ত্বরণ দেখিয়েছি। সর্বাধিক স্মরণ মানে বিস্তার অবস্থান থেকে স্মরণ বেগ ত্বরণ দেখিয়েছি। এটা হচ্ছে একটা ওয়েতে আমি তিনটা অবস্থাকে প্রেজেন্ট করছি। এখন আমি আবার আরেকটা ওয়েতে দেখাচ্ছি একই জিনিস, তোমার যেভাবে সাজাতে ভালো লাগে তুমি জাস্ট সেভাবে সাজিয়ে নিবা। এখানে আমি কি করছি, আমি দেখাইছি সবগুলো স্মরণকে একসাথে একটা পেজে দেখাইছি। তো মানে তোমাদের সাজানোর সুবিধা যার যেভাবে ভালো লাগে। যেমন দেখো এখানে আমি সব স্মরণ এটা হচ্ছে যে কোনো অবস্থান থেকে যদি দোলন শুরু করে তাহলে তার ইকুয়েশনটা হবে এটা, যা এতক্ষণ বললাম। যদি সাম্য অবস্থা থেকে শুরু করে তাহলে এই কোণেকা ডেল্টা নাই। অনেকের হয়তো এই এই ফরম্যাটটা পছন্দ হবে, যার যেটা পছন্দ হয় সে সেভাবে করবা। এটা কোণেকা ডেল্টা সাম্য অবস্থান হতে শুরু করলে তার কোণেকা ডেল্টা থাকবে না। হুম, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু কোণিকা ডেল্টাটা নাই। সর্বাধিক সরণ অবস্থান থেকে যদি হয় তাহলে আমরা দেখছি এটা এই কোণিকা ডেল্টা হয়ে যায় π/2। এখানে দেখো একটা কন্ডিশন লিখছি 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কি হয় কস থিটা। তার মানে এইটাকে তুমি যদি চিন্তা করো যে এটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই কন্ডিশনে কি হয় কস থিটাটা হয়। তার মানে আমরা সবগুলোকে এটা সব ডিসপ্লেসমেন্টকে এক পেজে রাখলাম। আচ্ছা, আমরা এবার ভ্যালোসিটিতে যাই। এবার আবার এখান থেকে যদি আমরা দেখি, দেখো এটা হচ্ছে আমরা বরাবর যেটা আগের ক্লাসগুলোতে প্রমাণ করে আসছি, ভি এর একটা এক্সপ্রেশন, হ্যাঁ ব্যাগের, যে এবং সেটা কি যে কোনো অবস্থান হতে যদি হয় তাহলে দোলন শুরু হয়, যে কোনো অবস্থান হতে দোলন শুরু করলে সেক্ষেত্রে এই এক্সপ্রেশনটা আসবে। এবার যদি তুমি সাম্য অবস্থা থেকে শুরু করো এই অংশটা বাদ দিয়ে দিবা, এই যে নাই আমাদের এই অংশে। এবার যদি এটা সাম্য অবস্থান হয়ে গেল। এবার যদি সর্বাধিক সরণ অবস্থান থেকে স্টার্ট হয় তার মানে সেই ক্রোনেকা ডেল্টার পরিবর্তে তুমি বসাবা কি π/2। সর্বাধিক সরণ অবস্থানে ক্রোনেকা ডেল্টার মান হয়ে যায় π/2। আর এখানে যদি আমি π/2 বসাই তাহলে কজের বেলায় যেটা হয় মাইনাস সাইন হয়। যে দেখো এখানে কিন্তু একটা ব্যাগের বেলায় একটা মাইনাস সাইন আসছে। হ্যাঁ, তাহলে আমরা সর্বাধিক সরণ অবস্থানে ব্যাগের যে তিনটা ফেজ আমরা দেখলাম, একই রকম ভাবে আমরা ত্বরণের তিনটা ফেজ দেখি। এই যে ত্বরণ আমরা কিন্তু এই যে ওমেগা স্কোয়ার এক্স, তার মানে এটাই কিন্তু সেই সমীকরণটা এ সাইন ওমেগা টি প্লাস কোণেকা ডেল্টা, মানে এটাই কিন্তু সেই এক্স। হ্যাঁ, তাহলে আমরা এটা ত্বরণের এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন, ত্বরণের এক্সপ্রেশন আমরা জানি এবং সেটা কোন অবস্থার জন্য, যে কোনো অবস্থান থেকে দোলন শুরু করলে তাহলে সাম্য অবস্থার জন্য এটা থাকবে না, এই পার্টটা থাকবে না। আর যদি সর্বাধিক সরণ অবস্থানে হয় মানে সর্বাধিক বিস্তার, এটার মান তুমি π/2 বসাবা। এটার মান যদি তুমি π/2 বসাও তার মানে সাইন, এখানে দেখো 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস থিটা, তার মানে এটা সাইন ওমেগা টি আছে, তাহলে সেটা কি হয়ে যাবে কজ ওমেগা টি। তার মানে গ্রাফ করার সময় দেখো কোন গ্রাফ ডেল্টা আছে কি নাই খেয়াল রাখতে হবে। কোন গ্রাফ, সেটা কি সর্বাধিক বিস্তার অবস্থানে আছে, সেটা কার বেলায় আছে, ত্বরণের বেলায় আছে, বেগের বেলায় আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এরকম দুইটা ওয়েতে আমরা সাজাইছি, যে একটা হচ্ছে তার অবস্থার উপর ভিত্তি করে আর তার আরেকটা হচ্ছে তার যে প্যারামিটার মানে সরণ বেগ ত্বরণ, এই যে তার প্যারামিটারগুলো দিয়ে আমরা আরেকভাবে সাজাইছি। তোমার যেভাবে ভালো লাগে তুমি খাতায় সেভাবে সাজিয়ে নিবা। ওকে, আমরা এখন একটা গ্রাফে আমরা যাব, এই গ্রাফ সংক্রান্ত আলোচনায় আমরা যাব। এইখানটাতে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখো যে আমি কিন্তু স্পেসিফিক করে দিছি যে সাম্য অবস্থান হতে গতি শুরু হলে তাহলে
সাম্য অবস্থান হতে ঘুরতে শুরু হলে তুমি এইখানেও তারপর আরো দেখাইছি যেন তোমাদের জিনিসগুলা ইয়ে হয়। তাহলে গতির শুরুটা আমরা বুঝলাম। কার গ্রাফের কথা বলা হচ্ছে? ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তার মানে হচ্ছে ত্বরণ আর সময় থাকবে। তাহলে আমরা এখানে নরমালি সাম্য অবস্থান তো মানে কি তোমার ক্রোনেকা ডেল্টা থাকবে না। তাহলে নরমাল বাকি সব জিনিস ঠিকই আছে এরকম এরকম। তাহলে আমাদের গ্রাফটা যেহেতু ত্বরণের, তার মানে আমাদেরকে ফোকাস করতে হবে এই জিনিসটা থেকে। তাহলে এই ইকুয়েশনটা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। চলো যাই আমাদের আলোচনায়। আচ্ছা, ত্বরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে এই হচ্ছে আমার এক্সপ্রেশনটা। এখন এই ক্ষেত্রে আমরা অন্যান্য গ্রাফের মতোই কিন্তু যেহেতু সময় আসছে এই জায়গায়, সো সময়কে আমরা কিন্তু ভাগ করার নিয়ম আমরা প্রিভিয়াস ক্লাসে শিখে আসছি, যে তার যে টোটাল টাইম পিরিয়ড পর্যায়কাল তাকে আমরা 4টা অংশে ভাগ করি। তাহলে মাঝখানে হবে তার অর্ধেক, আর তার মাঝখানে হবে তার অর্ধেক। তার মানে হচ্ছে প্রত্যেকটা অংশ হচ্ছে t/4। হ্যাঁ, তার এটা হলো ফার্স্ট t/4, এটা হলো 2t/4, তার মানে t/2, এটা হচ্ছে 3t/4, আর এটা হচ্ছে 4t/4 মানে t। এটা কিন্তু কমন। আমি গ্রাফ প্লট করা মানে হচ্ছে আমি তো দেখলাম যে সেটা কোন অবস্থা থেকে ত্বরণকে বলা হচ্ছে, তার কি সাম্য অবস্থা থেকে, সর্বাধিক বিস্তার অবস্থান থেকে, নাকি যে কোনো অবস্থান থেকে। যেহেতু আমাদের এখানে বলা হয়েছে সাম্য অবস্থা থেকে দোলন শুরু করছে, এবং আমরা সেই ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে দোলনের ক্ষেত্রে আমরা তার গ্রাফ ইকুয়েশনটা পাই, হচ্ছে এই ইকুয়েশনটা আমরা পাই। এখন আমরা সময় ত্বরণ বনাম সময়, তাহলে আমার এখানে ওয়াই অক্ষে থাকবে ত্বরণ আর এক্স অক্ষে থাকবে সময়। তাহলে সময়গুলোর স্লটিংটা আমাদের জানা আছে, আমরা বসিয়ে দিলাম। এবার আসি এই ত্বরণের ক্ষেত্রে সর্বাধিক মান। তার মানে যেহেতু ত্বরণের আলোচনা, তার মানে তার এই কোণের এই সাইন ফাংশনটার পরের অংশটুকু তো দশা। হ্যাঁ, আর তার সামনের অংশটা কি? সামনের অংশটা হচ্ছে এই তরঙ্গের বিস্তার। তাহলে এই তরঙ্গের বিস্তার কত পাচ্ছি আমরা এখানে? ওমেগা স্কোয়ার এ। এবার যদি আমি উপরের দিকে প্লাস ওমেগা স্কোয়ার এ ধরি, তাহলে আমি ঠিক ততটুকু নিচে কি হব? মাইনাস ওমেগা স্কোয়ার এ। এই বিস্তারের অংশটা আমরা আগে সেট করে নিতে হবে। তাহলে আমরা ওয়াই সেট করলাম এবং আমরা এক্স সেট করলাম। ওয়াই সেট করলাম কি? সামনে কি আছে সেটা দেখে। যদি ব্যাগের সমীকরণ মানে ব্যাগ বনাম সময় হতো, তাহলে কিন্তু আমরা এখানে কি বসাতাম? আমরা এখানে ব্যাগের বেলায় আমাদের ধরো থাকতো কি ওমেগা এ। তার মানে আমাদের এই জায়গাটায় কিন্তু তখন ওমেগা স্কোয়ার এর পরিবর্তে সর্বাধিক বিস্তারের জায়গাটাতে আমরা লিখতাম ওমেগা এ। এই ব্যাপারগুলো কিন্তু গ্রাফের বিষয়। যাক, আমরা পরের ওইটা তো আমরা আসতেছি, জাস্ট একটু ওয়েট করো। তাহলে আমরা এটা করলাম। এখন আমরা কি করব? আগের মতো করে সময়ের মান t/4, প্রথমে 0 বসাবো। হ্যাঁ, 0 বসিয়ে এখানে মানটা বসিয়ে দেখব যে আমরা ত্বরণের মান কি পাচ্ছি? 0 পাচ্ছি। গ্রাফে বসালে আমরা কিন্তু সেই মানটা আমরা এর আগেও যেহেতু আমরা করিয়েছি অনেকবার, আমরা সেটা জানি কিভাবে বের করতে হয়। দেন আমরা কি করব? t/4 বসাবো। t/4 বসিয়ে আমরা কি করব? এখান থেকে সময়ের মান t/4, তার মানে ওমেগার মানটা কি হবে? ওমেগার মান তোমরা জানো 2π/t। 2π/t আমি আরেকটা তারপরে দেখাচ্ছি। জানার পরেও আমরা সময়ের মান যদি এখন t/4 বসাই, হ্যাঁ, তাহলে আমি টি কাটা এই 2, এই 2 থেকে π/2 মানে 90 ডিগ্রি, মানে sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি মান কত হয়? 1। তার মানে তুমি ত্বরণের মান পাচ্ছ কি? মাইনাস ওমেগা স্কোয়ার এ। দেখো, প্রথম t/4 সেকেন্ডে কিন্তু তুমি উপরে উঠতে পারো নাই। তরঙ্গটার বেলায় খেয়াল করো, মাইনাস ওমেগা স্কোয়ার এ, মানে এই পয়েন্টটা পাইছো। তাহলে গ্রাফটা কিন্তু নিচ থেকে স্টার্ট হয়েছে। কেন নিচ থেকে স্টার্ট হয়েছে? কারণ হচ্ছে এখানে দেখো মাইনাস আছে। অটোমেটিক্যালি কিন্তু তোমাকে গ্রাফটা নিচ থেকে স্টার্ট করতে হচ্ছে। তারপরে যখন তুমি সময়ের মান এখানে t/2 বসাবা, এই জায়গায় টি এর পরিবর্তে t/2 বসাবা, তখন সেখানে ক্যালকুলেশন করে t/2 তে দেখা যাবে বিস্তারের মান কি পাচ্ছ? তুমি 0 পাচ্ছ। তারপর যখন 3t/80 এর মান যখন তুমি 3t/4 বসাবা, তখন তুমি বিস্তারের মান কিন্তু পেয়ে যাবা কি? একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তখন দেখো বিস্তারের এই পয়েন্টটা তুমি পাচ্ছ। তাহলে কিন্তু এইভাবে তুমি একটা গ্রাফ কি করতে পারো?
প্লট করে নিতে পারবো প্রত্যেকটা মানের জন্য, যেগুলো আমরা আগেও শিখছি। আবারও একটু আমরা রিপিট করলাম যে এখানে টি এর বিভিন্ন মানের জন্য আমার সামনের অংশটুকুর মান কি হয়, বিস্তারের মান কখনো 0 পাচ্ছি, মানে টোটাল ইকুয়েশনের মানটা কখনো 0 পাচ্ছি, কখনো সর্বোচ্চ পাচ্ছি। এখন চলো আমরা একটা প্রবলেমে যাই। এখানে দেখো একবারে স্পেসিফিক করে আমরা দিছি যে একটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই পাশে ত্বরণ এবং তার মান দেয়া আছে 200, হ্যাঁ, এবং একটা শুধু পয়েন্ট দেয়া আছে আমাদের 2 সেকেন্ড, তার মানে আমাদের এরকম একটা গ্রাফ দেয়া আছে। তো এখান থেকে আমাদের কি কি জিনিস বের করতে বলছে দেখো, তরঙ্গটির বিস্তার, তরঙ্গটার বিস্তার বের করতে বলছে। তাহলে তরঙ্গটার বিস্তার যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারবো, চলো একটু দেখি। এরকম আমাদের তরঙ্গটা ছিল, হ্যাঁ, তরঙ্গটা আমাদের বিস্তার বের করতে বলছে যে এখানে ম্যাক্সিমাম মানটা এখানে ছিল 200, হ্যাঁ, তাহলে আমাদের তরঙ্গটা এরকম গিয়ে এই গিয়ে এই, হ্যাঁ, আমাদের এরকম একটা তরঙ্গ দিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছে এটা 2 সেকেন্ড দিয়ে বলছে যে তরঙ্গটার ক্ষেত্রে আর কিচ্ছু নাই, বলছে যে বিস্তার বের করো। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের কিভাবে আমরা এর বিস্তার বের করব সেটা চলো দেখি। আমরা আমাদের আলোচনা থেকে জানছি যে যখন ইয়েটা হবে, যখন তোমার ত্বরণ বনাম সময়, যেহেতু এখানে বলে দিছে y হচ্ছে ত্বরণ, ত্বরণ বনাম সময়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তরঙ্গটা শুরু করছে কোন অবস্থান থেকে, সে সাম্য অবস্থান থেকে শুরু করছে, না সর্বাধিক বিস্তার অবস্থান থেকে শুরু করছে, নাকি যে কোনো অবস্থান থেকে শুরু করছে। যেহেতু দেখো গ্রাফের মূলবিন্দু থেকে স্টার্ট, তার মানে সে কি হয়েছে, সাম্য অবস্থান থেকে তার কি করছে, যাত্রা শুরু করছে। সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করলে ত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে এই আমাদের সমীকরণটা কিরূপ হয়। আমাদের সমীকরণটা হয় হচ্ছে, কোন দিকে লিখবো, এদিকে লিখি না, এখানে লিখি। ত্বরণ অবস্থান থেকে শুরু করলে হয় হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন কি হবে ওমেগা টি, হ্যাঁ, যেহেতু সাম্য অবস্থান থেকে শুরু করছে। এখন এইখানে একটা জিনিস হচ্ছে দেখো, এটা তো তরঙ্গটা, এটা তাহলে তার বিস্তার, তাহলে বিস্তারের মান মাইনাস ওমেগা স্কোয়ারে, মানে এটা হচ্ছে বিস্তারের মান, তাহলে বিস্তারের একটা পজিটিভ মান থাকবে। মানে আমি যদি এটাকে বলি এটা হলো প্লাস, তাহলে এই অংশটা সচরাচর এই যে উপরের অংশটাকে আমরা ওয়াই এর প্লাস ধরি, এটাকে মাইনাস ধরি, তাহলে আমরা বলতে পারবো যে এই মানটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ারে, আর এই বিস্তারের এই মানটাকে আমরা বলবো, হ্যাঁ, তোর ওমেগা স্কোয়ার এ। তাহলে দেখো আমাকে কিন্তু বলে দেয়া নাই যে তুমি বিস্তারের ক্ষেত্রে এইটাকে ইকুয়ালস টু 200 ধরবা। এখানে কিন্তু তোমার বুঝে নিতে হবে যে আমি এখান থেকে বিস্তার যদি, তরঙ্গটার বিস্তার যদি বের করতে চাই, তাহলে আমার কি ধরতে হবে, ওমেগা স্কোয়ার এ ইকুয়ালস টু ধরতে হচ্ছে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এ ইকুয়ালস টু কি লিখতে পাচ্ছি, এ কিছু লিখতে পাচ্ছি 200 বাই কি ওমেগা স্কোয়ার। তাহলে 200 বাই ওমেগা স্কোয়ার হলে এখন লাগবে কি ওমেগা। এখন ওমেগা তুমি কোথায় পাবা, যেহেতু তুমি জানো যে ওমেগা ইকুয়ালস টু কি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই টি, হ্যাঁ, তাহলে আমরা টিটা চলো বের করে নিই। তা টি কিভাবে বের করব, যে আমাদের গ্রাফের পয়েন্টিং থেকে আমরা জানি যে এই পর্যন্ত হচ্ছে তো টোটাল টাইম টি, তাহলে এটা হচ্ছে টি বাই 4, তাহলে টি বাই 4 ইকুয়ালস টু আমরা বলছি 2 সেকেন্ড, সো তার পর্যায়কাল হচ্ছে 8 সেকেন্ড। পেয়ে গেলাম কিন্তু গ্রাফ থেকেই। তাহলে আমরা যদি এখানে 8 সেকেন্ড আমরা বসাই, তাহলে দেখো 2 পাই বাই আমাদের টি এর মান আসবে 8, তার মানে আমরা পায়ের মান কি পেয়ে যাচ্ছি, 2 পাই বাই টি, মানে টি এর মান হচ্ছে 8, তার মানে আমার এখানে পেয়ে যাচ্ছি পাই বাই 4। তাহলে এখানে যদি আমি পাই বাই 4 বসাই, তাহলে আমার যেটা আসতেছে 200 বাই কি পাই বাই 4 হোল স্কোয়ার। তাহলে এবার আমি এখান থেকে কি করতে পারছি, বিস্তারের মান কিন্তু আমরা ক্লিয়ার করে বের করে নিতে পারলাম, যে কিভাবে আমাদের এই যে এখান থেকে
আমরা বিস্তারের মান ওমেগার মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা কিন্তু বিস্তারের মান বের করে ফেলতে পারছি। হ্যাঁ, তো আমরা একটা তো এইবার যদি বলে যে এটা তো গেল যে এখান থেকে তরঙ্গটির বিস্তার কত সেটা। এখন যদি এরকম বলে যে এই তরঙ্গটা একটা ঘতে ধরো বলে দিল এই তরঙ্গটি যে লেখচিত্রে যে তরঙ্গটি সেটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, মানে একটা সাইন তরঙ্গ, সেটা প্রমাণ করো। তাহলে তুমি কিভাবে প্রমাণ করবা? এবং তুমি এখানে দেওয়া আছে তোমার যে স্টার্টিংটা হচ্ছে তার সাম্যাবস্থান থেকে। তাহলে আমাদের ত্বরণের সমীকরণটা আমরা নিয়ম অনুযায়ী যেটা পাই, আমরা জানি, বলবো আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ওমেগা এ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এ কি সাইন ওমেগা টি, এটা। তাহলে এটা আমরা জানি, কখন জানি? যে যদি গ্রাফ আমাকে বলতেছে যে দোলনটা শুরু হয়েছে সাম্যাবস্থান থেকে এবং গ্রাফ অনুযায়ী মানে উদ্দীপক অনুযায়ী আমাদের উদ্দীপকে দেয়া আছে ত্বরণ বনাম সময়। তাহলে আমাদের ত্বরণের যেই সাম্যাবস্থায় ত্বরণের যে সমীকরণ, তাহলে সেটা হচ্ছে এটা। এখন এইটা থেকে আমি এই গ্রাফটা প্লট করে দেখাবো। যদি এইটা থেকে গ্রাফটা প্লট করলে আমরা জাস্ট উল্টো কাজটা করব, এটা দিয়ে এই ইকুয়েশনকে বেস করে একটা গ্রাফ তৈরি করব। গ্রাফটা তৈরি করলে দেখা যাবে গ্রাফটা এরকম হয়েছে। সুতরাং আমরা বলে দিতে পারছি এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, কারণ আমরা এখানে যে সাইন তরঙ্গ, যে তরঙ্গটা ইউজ করছি সেটা সাইন তরঙ্গ। এবং আমরা কেন ইউজ করছি? গ্রাফ অনুযায়ী আমরা ইউজ করছি। গ্রাফে বলছে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু হয়েছে, তার মানে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু হলে সেই তরঙ্গটা সাইন তরঙ্গ হয়। তাহলে এখন আমাদের কি কি করণীয়? আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সময়ের যে মানগুলো আছে, যে আমরা সময়ের জানি 0, t/4, t/2, 3t/4, হ্যাঁ, t, এই টাইমগুলো ধরে আমরা গ্রাফটা প্লট করব। তো আমি তোমাদেরকে একটা, দুইটা, তিনটার জন্য দেখাই, বাকি তিনটা এই যে পরবর্তী, এই যে 1, 2, 3 দেখালে পরবর্তী দুইটা তুমি এইটা আর এইটা তোমরা নিজেরা বের করে নিবা, আমার ওগুলো দেখানোর দরকার নাই। হ্যাঁ, বা আমি দুইটা দেখালেও হয়। হ্যাঁ, তো বাকিটা তোমরা জানো যে কিভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করব যে আমরা এটা সাইন তরঙ্গ প্রমাণ করব। সেই ক্ষেত্রে আমরা দেখব যে বলা হচ্ছে এইটা কি সাইন তরঙ্গ কিনা, বা উদ্দীপকের তরঙ্গটি সাইন তরঙ্গ, সেটা গাণিতিক বিশ্লেষণ করো। আমরা উদ্দীপক দেখে বুঝলাম সেটা সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে, সুতরাং আমাদের সমীকরণটা হচ্ছে এই সমীকরণটা। এখন আমরা টাইমের স্লটগুলো দেখি, যে টি এর যে স্লটগুলো আছে, এটা কিন্তু আমি জাস্ট রাফ করব বলে তোমাদেরকে এভাবে দেখাচ্ছি। তোমরা কি করবা? তোমরা এভাবে একটা ছক করে নিবা, ছক করে দেখায় দিবা, আরো সুন্দর হবে। হ্যাঁ, ছক অনুযায়ী আমরা কি লিখবো? একটা হচ্ছে তোমার ত্বরণের মান, আর একটা হচ্ছে সময়ের মান, বা উপরে তুমি সময় দিতে পারো। উপরে সময় দেওয়াটাই যুক্তিযুক্ত। হ্যাঁ, কারণ হচ্ছে আচ্ছা, উপরে সময় দাও, উপরের সময়, নিচে হচ্ছে ত্বরণ, দেওয়া যাবে, এটা দেওয়াতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তুমি জাস্ট যতগুলা মান বের করবা, যে আমাদের পয়েন্ট আছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে টি এর মান ধরবো এটা, তারপরে টি এর মান ধরবো হচ্ছে t/4, তারপর টি এর মান ধরবো t/2, তারপর টি এর মান ধরবো 3t/4, তারপর টি এর মান ধরবো কি বলো, টি। এই 5টা মান দিয়ে আমরা গ্রাফটা আঁকবো এবং দেখব যে ওই গ্রাফটাই পাওয়া যায়। তাহলে এখানে আমরা সেক্ষেত্রে যখন আমি রাফে যাই, আমরা এটা প্রথমটা তো একটু ইজিলি দেখানো যায়, যে টি এর মান যদি আমি 0 বসাই তাহলে সাইন 0 মানে 0, তার মানে আমি ত্বরণের মান 0 পেলাম। তারপরে আমরা এখন টি এর মানটাকে চেঞ্জ করে আমরা টি এর মান কি বসাবো? t/4। তাহলে আমরা যদি এখানে রাফ করি একটা একটা করে, প্রথমে এই অংশটা ইউজ করি। হ্যাঁ, আমরা যদি t/4 ইউজ করি, তাহলে আমরা ওমেগা মানে পাচ্ছি কি 2π/t ইন্টু t/4। তার মানে টি কাটা π/2, তার মানে 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এখানে পুরো অংশটার মান হচ্ছে আমরা পাচ্ছি π/2, মানে এটা হচ্ছে সাইন 90। এটা যদি সাইন 90 হয় তাহলে সাইন 90 ডিগ্রির মান কত আমরা জানি, বলো? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 1 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মান পাচ্ছি -ω²a। তার মানে আমার আমরা যখন গ্রাফটা তখন প্লট করা শুরু করব, বা না প্লট করে ওইটা দিয়েও আমি বলা যায়, তখন আমি মান পাচ্ছি কত? ত্বরণের মান পাচ্ছি
ওমেগা স্কোয়ার এ। তার মানে তুমি এটা পাইলা। হ্যাঁ, তার মানে তুমি এবার গ্রাফের বেলায় তুমি সেটা কিভাবে দেখাবা? এই যে এই পয়েন্ট পাইলাম, দেন এই পয়েন্ট পাইলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, এরপরে টি এর মান তুমি এটা বসাবো। তাহলে টি এর মান যদি আমি টি বাই টু বসাই, টি এর মান টি বাই টু যদি বসাই, তাহলে আমি কি পাচ্ছি? সাইন ওমেগা, ওমেগা মানে টু পাই বাই টি ইন্টু টি বাই টু। তাহলে এই কাটাতে আমার সাইন পাই, সাইন পাই মানে কত? জিরো। আবার জিরো আসলো, তার মানে আবার জিরো পেলাম। এবার আমি কোথায় গেলাম? এখান থেকে উঠে এই পয়েন্টটা, এটা হচ্ছে টি বাই ফোর পয়েন্ট, এটা হচ্ছে টি বাই টু পয়েন্ট, এটা টি বাই টু। তাহলে আমি কি করলাম? এই চলে আসলাম। এরপরে যখন আমি এটা বসাবো, তখন আমি পেয়ে যাব কি? উপরের মানটা মানে প্লাস ওমেগা স্কোয়ার এটা পেয়ে যাব। হ্যাঁ, তখন পাবো হলো ওমেগা স্কোয়ার এ, তারপরটা পাবো কি? আবার জিরো। তার মানে আমরা এই সমীকরণ থেকে আমরা যে লেখচিত্রটা তৈরি হইলো সেটাই উদ্দীপকে উল্লিখিত লেখচিত্র। অতএব আমরা বলতে পারি উদ্দীপকে উল্লিখিত তরঙ্গটি একটি সাইনোসয়েডাল ওয়েভ। জাস্ট এভাবে দিয়ে, জাস্ট এতটুকু দিয়ে তুমি গ্রাফ দেখালেও দেখাতে পারো যে তুমি তোমার মতো করে স্লট করে, এখানে তো স্লটগুলো করে দেয় নাই, এখানে তো স্লটগুলো উদ্দীপকের প্রশ্নে তো আর স্লটটা নাই, উদ্দীপকে তো এইটুক দেওয়া। সো তুমি যখন এইটার সাথে তুমি কি করবা? এই গ্রাফটা দিয়ে দিবা, তোমার সম্পূর্ণ চার এর জন্য উত্তরটা হয়ে গেল। হ্যাঁ, তো একই রকম ভাবে যদি সেটা ব্যাগের বেলায় হয়, তখন সেটা কি হবে? চলো আমরা একটা ব্যাগের আলোচনায় দেখি বিষয়টা কি ঘটে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত আমাদের আলোচনা ত্বরণ বনাম সময় থেকে আমরা এই সাইনোসয়েডাল ওয়েভে আলোচনাটা আমরা শেষ করলাম। এবার দেখো, এইবার কিন্তু ঘটনাটা একটু চেঞ্জ করে দিছে। কি চেঞ্জ করছে? এইবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিস্তার অবস্থান থেকে। তার মানে আমাকে ওটা মনে রাখতে হবে কিন্তু, বিস্তার অবস্থানে কিন্তু সমীকরণে বেগের, এবং এই জায়গায় বলছে সরণ না, খেয়াল রাখতে হবে বেগ বনাম সময়। তার মানে বিস্তার অবস্থানে বেগের বেলায় দেখা গেছে একটা মাইনাস আসে, কিন্তু নর্মালি কিন্তু আমাদের বেগের নর্মাল যে ইকুয়েশনটা আমরা দেখছিলাম, প্রথম যে ইকুয়েশনটা আমরা বের করছিলাম, তখন কিন্তু মাইনাস ছিল না। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা মাইনাস সাইন আসছে, এবং তখন ছিল এখানে কজ, আর এটা বেলায় আসছে সাইন। তার মানে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে গতি শুরু হয়েছে আর আমি চোখ বন্ধ করে ব্যাক বনাম সময় গ্রাফ করলাম, হবে না। কোন অবস্থান থেকে শুরু হয়েছে সেটার উপরই কিন্তু সমীকরণটা নির্দিষ্ট করা থাকবে। তো আমরা এটার বেলায় কি পাবো? দেখো, ব্যাক বনাম সময়ের গ্রাফ, তো সময় তো বলছে যেহেতু আমাদের চোখ বন্ধ করে আমরা এই টাইম ফ্রেমটা আগে নিজে গ্রাফের মধ্যে প্লট করে নিব, করে নিয়ে দেন আমাদের এই জায়গায় বলো, আমি যেটা একটু আগে বলে এসেছিলাম যে যদি ব্যাগের আলোচনা হয় তাহলে কিন্তু এই সর্বাধিক বিস্তার মানে এই তরঙ্গটার মধ্যে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে তার পা, আর এটা হচ্ছে তার মাথা, এই অংশটাকে এই তরঙ্গের বেলায় বিস্তার বলা হবে। তাহলে এটার বিস্তার হচ্ছে কি? ওমেগা এ। তাহলে এটা হচ্ছে প্লাস ওমেগা এ, এটা হচ্ছে মাইনাস ওমেগা এ। খেয়াল করে দেখো, যেহেতু মাইনাস দিয়ে শুরু, তার মানে হচ্ছে তরঙ্গটা উপরের দিক দিয়ে যাবে না, তরঙ্গটা আসবে নিচ দিক থেকে এভাবে। ঠিক আসলেই তাই, তুমি এখানে টি এর মানগুলো বসিয়ে যাও, বসে গেলে যে সাইনের ওমেগার মান বসাবা, বসাইলে এক একটা টি এর জন্য যেভাবে দেখায় আসছি, এই টি এর জন্য আমি ভি এর মান পাবো, এই টি এর জন্য ভি এর মান পাবো, এই টি এর জন্য পাবো, এর জন্য পাবো, এর জন্য পাবো, সবগুলো টি এর জন্য আলাদা আলাদা ভি পাবো। দেখবো আমাদের গ্রাফটা এরকম হচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা যেহেতু এর আগে অনেকবার বলছি, শুধু এখানে চেঞ্জটুকু আমার খালি খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু বেগ, সেই ক্ষেত্রে এই মানটা হচ্ছে ওমেগা এ। হুম, এই মানটা হচ্ছে ওমেগা এ। এবং যেহেতু এখানে মাইনাস আছে, তুমি একটু মিলিয়েও দেখতে পারবা, মাইনাস হলেই অটোমেটিক্যালি তোমার কি হবে? ফার্স্ট মানটা টি বাই ফোরে দেখা যাবে মাইনাস ওমেগা এ আসবে, তাহলে তুমি নিচ, গ্রাফটা অটোমেটিক্যালি নিচ দিয়ে যাবে। কিন্তু যখন তোমার ছিল হচ্ছে ব্যাক বনাম সময়, ধরো তার সাম্য অবস্থান থেকে যদি হয়, সাম্য অবস্থানের বেলায় কিন্তু কি হবে? তখন এই মানটা আসবে কি? খেয়াল করো, এটা আসবে ওমেগা এ, তখন ফাংশনটা হবে কিন্তু কজ।
হ্যাঁ, সাম্য অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে লেখচিত্র কিন্তু এরকম হবে না, খেয়াল রাখতে হবে। তখন অটোমেটিক্যালি তুমি যখন টি এর মানগুলো বসিয়ে যাবা, ওমেগার মানগুলো গ্রাফ থেকে বসাবা, তখন দেখবা সর্বাধিক বিস্তার অবস্থান থেকে যে এইখান থেকে গ্রাফটা স্টার্ট হবে। এই এভাবে যাবে, আমরা দেখবো একটা এরকম গ্রাফ আসতেছে, এই এরকম হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হবে। দেখো আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নের গ দেখি। এখানে প্রশ্নের মধ্যে যে গ গুলো দেওয়া হয়েছে সেখানে হচ্ছে সৃজনশীল প্রশ্নের গ এটা হতে পারে, গ এটা হতে পারে, গ এটা হতে পারে, তিনটাই কিন্তু একটা সৃজনশীল, এই সৃজনশীলটার গ। এখানে কি বলা হয়েছে দেখো, একটি 50 গ্রাম ভরের একটি ভরের একটি কণাকে, এই যে 50 গ্রাম ভরের একটা কণাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে, হ্যাঁ মানে খেয়াল করো এখানে এটা হচ্ছে তার সাম্যাবস্থা, একটা স্প্রিং এর সাথে একটা কণা 50 গ্রামের একটা কণা যুক্ত আছে, তাকে একবারে সাম্য অবস্থান থেকে টেনে 6 সেন্টিমিটার পর্যন্ত নেওয়া হয়েছে। এই যে আমি যে জায়গাটাতে পয়েন্ট মার্ক করতেছি খেয়াল করো, হ্যাঁ এই 6 সেন্টিমিটার পর্যন্ত তার নিয়ে তারপরে আমি ছেড়ে দিছি, তার মানে তার দোলনটা কোথা থেকে শুরু হয়েছে, সর্বাধিক বিস্তার অবস্থান থেকে শুরু হয়েছে। তার মানে তার, তাহলে বুঝতেই পারতেছো তার সরণের সমীকরণ কোনটা হবে, তার বেগের সমীকরণ কোনটা হবে, তার ত্বরণের সমীকরণ কোনটা হবে। তোমরা কিন্তু সরাসরি সমীকরণটাতে যদি মানগুলো বসায় দাও, মানে এটা নৈমিত্তিক প্রশ্নের মতো একবারে ছোট্ট একটা প্রবলেম হয়ে যায়। আর যদি সেটা তোমার না জানা থাকে তাহলে কিন্তু তোমাকে এই এই ভ্যালুগুলো দিয়ে কোণেকা ডেল্টার মান বের করে দেন তোমাকে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। তো এটা কিন্তু স্মার্ট অ্যান্সার যদি তুমি করতে চাও তাহলে কিন্তু তোমার সবগুলো পলিসি জানা থাকাটা তোমার জন্য ভালো। তো আমরা এখন যেই জায়গাটাতে যাব সেটা হচ্ছে যে, তাহলে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে বস্তুটার ভর হচ্ছে 50 গ্রাম, হ্যাঁ, এবং এটাকে একটা স্প্রিং এর সাহায্যে বাঁধলাম, তার মানে তার বিস্তার হচ্ছে 6 সেন্টিমিটার। এবং এটি আরেকটা জিনিস ইনডাইরেক্টলি দেয়া আছে, এটি 20 সেকেন্ড সময়ে 50টি দোলন দেয়। তার মানে এখান থেকে আমাদের দোলন কারণটা একটু ইনডাইরেক্ট ফর্মে দেয়া আছে। সেটা হচ্ছে কি, যে 50টি দোলন দেয় হচ্ছে কত সেকেন্ড সময়ে, 20 সেকেন্ড সময়ে। তাহলে 20 সেকেন্ড সময়ে যেহেতু 50টি দোলন দেয়, তাহলে আমরা কি বলতে পারবো, 1 সেকেন্ড সময়ে সে সরি 50টি দোলন দেয় 20 সেকেন্ড সময়ে, তাহলে একটা দোলন দিবে কত সেকেন্ড সময়ে। একটা দোলন দিতে তার যে সময়টা লাগে আমরা জানি, সেটাকেই তার দোলন কাল বলে। দেখো 20/50, এটা হচ্ছে তার কি দোলন কাল, ক্যাপিটাল টি। তাহলে কিন্তু আমরা ওমেগা পর্যন্ত চলে আসতে পারছি। এখন আমাদের কাছে চাইছে হচ্ছে কি কণাটার সরণ, 4 সেকেন্ড পরে বেগ, এবং কণাটা যখন সাম্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার সরে তখন ত্বরণ। তার মানে সরণ, বেগ, ত্বরণ সবই আমাদের এই উদ্দীপক হতে উত্তর করতে হবে। তো আমাদের তথ্যের মধ্যে কি কি তথ্যগুলো আমাদের হাতে আছে, আমাদের হাতে আছে তার দোলনকাল। দোলনকাল আমরা কত পাচ্ছি, দোলনকাল পাচ্ছি টি ইকুয়ালস টু কি 20/50, একটা ইনফরমেশন আমরা পেলাম। আরেকটা ইনফরমেশন কি, তার বিস্তার, বিস্তার হচ্ছে কি 6 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা এটাকে মিটারে কনভার্ট করে নিব, তার মানে বিস্তারও আমরা পেয়ে গেলাম। আর হচ্ছে কণাটার ভর হচ্ছে 50 গ্রাম। তাহলে আমরা সেক্ষেত্রে কণার ভরটাও আমাদের জানা থাকলো। চলো আমরা এবার প্রথম প্রশ্নটার উত্তরে যাই। কণাটির সরণের সমীকরণ নির্ণয় করো। বেশ, কণার ভর আমরা এটাকে কনভার্ট করে নিলাম। কণার সরণ দেখো, বিস্তারের মান 6 সেন্টিমিটার, আমরা এটাকে মিটারে কনভার্ট করে নিলাম। এইখানে আমাদের যেহেতু সর্বাধিক বিস্তার অবস্থান থেকে যাত্রা শুরু করছে, সেই ক্ষেত্রে আমরা তো সমীকরণ জানি, তারপরও ধরো আমরা এটা বের করে নিব। বের করার প্রসেসটা আমরা একটু আবার এই অঙ্কের বেলায় দেখে নিই। তাহলে এবার এই প্রবলেমটার বেলায় দেখে নিই। টি ইকুয়ালস টু 0-তে সে কোথায় আছে দেখো, এক্স ইকুয়ালস টু এই অবস্থান আছে দেখো, তাকে টানছো, টেনে এই জায়গা থেকে ছাড়ছো,
তাহলে এই জায়গা থেকে যখন তুমি ছাড়ছো তখন তার বিস্তার হচ্ছে 6 সেন্টিমিটার, সে সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার গেছে স্প্রিংটা, তারপরে তুমি ছেড়ে দিছো। তার মানে হচ্ছে তো এখান থেকে তার সময় গণনা শুরু। তা যখন থেকে সে সময় গণনা শুরু করলো তখন কিন্তু অলরেডি সেই স্প্রিংটা 6 সেন্টিমিটার পর্যন্ত সাম্যাবস্থা থেকে সরে আসছে। তার মানে আমরা এখান থেকে x ইকুয়ালস টু a এবং a এর মান আমরা পাইছি কত, 0.06 মিটার। আচ্ছা, বেশ। এবার এখান থেকে দেখো আমরা একটু আগে যেটা দেখলাম তার পর্যায়কাল আমরা পেয়ে গেছি 2/5 সেকেন্ড। তাহলে আমরা জানি কৌণিক বেগ মানে কি 2π/t। t এর মান যদি আমি 2/5 এখানে বসাই, 2 কাটা, দেখো আমি কিন্তু তার কৌণিক বেগের মান পেয়ে গেলাম। এবার আমরা নর্মালি ধরো আমরা ওই স্মার্ট ইকুয়েশনটাতে আগে যাব না, আমরা ইন জেনারেল আগে যাব। যে আমরা একটা সরণের সমীকরণ আমরা জানি x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস কোণের ডেল্টা, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে এখান থেকে সমীকরণটা আমার প্রশ্নে চাওয়া হয়েছে কণাটি সরণের সমীকরণ, তা আমি কিন্তু সরণের সমীকরণে কিন্তু লিখছি। তাহলে সেই ক্ষেত্রে বিস্তারের মানটা আমি বসিয়ে দিলাম, ওমেগার মানটা বেশি বসিয়ে দিলাম। হ্যাঁ, এই রয়ে গেছে কোণের ডেল্টা, এটা আমাকে বের করে নিতে হবে। এখন এখানে তুমি এই পর্যন্ত দিলেও কিন্তু তুমি উদ্দীপকে 3-2 পেয়ে যাবা। তবে আমরা শেষ করব কোণিক ডেল্টার মানটা বের করে আমরা ফাইনালি দেখব সেই কোণিক ডেল্টার মানটা কত আসে। তাহলে আমরা আমাদের শর্ত অনুযায়ী আমরা যেটা বলছি যে কোণিক ডেল্টার মান বের করার সিস্টেম কি, সিস্টেম হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়ালস টু 0.006 সাইন কি 5 পাই টি প্লাস কোণিক ডেল্টা। এখান থেকে আমরা কোণিক ডেল্টার মান বের করব, তাই তো? চলো আমরা যাই, এই যে আমাদের এই সমীকরণ থেকে কোণিক ডেল্টা মান বের করব। তো আমাদের মান বের করার নিয়ম হচ্ছে সময় গণনা শুরু যখন t এর মান কি হবে 0, তখন x এর মান হচ্ছে কত, সে পয়েন্ট তোমার 0 কয়টা ছিল, সরি 0 ছিল একটা, আমি 2টা দিয়ে ফেলছি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে হচ্ছে নতুন করে লিখবো, নতুন করে লিখি। তাহলে আমাদের সমীকরণটা কি হচ্ছে, x ইকুয়ালস টু 0.06 সাইন 5 পাই টি প্লাস কোণের ডেল্টা। এই এখন সময় গণনা শুরু মানে যখন t ইকুয়ালস টু 0, তার মানে এই পার্টটা যখন 0, যখন সময় গণনা শুরু হয়েছে তখন তার সরণ হচ্ছিল কত, একবার বিস্তারের পরিমাণ সরণ ঘটছিল। তার মানে এই x এর মানটা কত হবে, 0.06। তাহলে 0.06 সাইন, এখানে টি তো 0, তার মানে আমি লিখবো কোণের ডেল্টা। তো ওই একই রকম ভাবে সাইন কোণের ডেল্টা ইকুয়ালস টু পাইছো 1, সো কোণের ডেল্টা ইকুয়ালস টু কি পাইছো, π/2। আমরা যেটা এর আগে দেখলাম। তো এখানে কি করলাম দেখো, এই যে তার যে বিস্তার, এই বিস্তার অবস্থানে থেকে সে যাত্রা শুরু করছে। তার মানে যখন সময়টা 0 তখন তার বিস্তারের মানটা হচ্ছে এটা। তো এই মানটা বসিয়ে আমি কোণিক ডেল্টাটা বের করে নিলাম। এখন যদি আমরা এখানে কোণিক ডেল্টার মান π/2 বসাই, দেখো এই যে আমরা বলছি যে ডেল্টা নির্ণয়, t যখন 0 তখন x এর মান হচ্ছে এইটা, বসালে আমরা এই যে বসিয়েছি, এই যে বসিয়েছি, দেন 0 1, দেখো π/2 রেডিয়ান। আমরা সরাসরি এখানে যদি π/2 বসাই, তাহলে যদি আমাকে গ্রাফ করতে বলে তখন কিন্তু সরণ বনাম সময়ের গ্রাফ কিন্তু আমাকে এই সাইন ওয়েভ দিয়ে করলে হবে না, আমাকে কজ ওয়েভ দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে। তখন কিন্তু এই ঘটনার বেলায় আমার সমীকরণটা কোনটা হবে, এই সমীকরণটা হবে। হ্যাঁ, তাই আমরা কণার প্রথম প্রশ্নটা হয়ে গেল, কণাটার সমীকরণ কিরূপ হবে। হ্যাঁ, আমরা সেটা দেখলাম। এবার আসি 4 সেকেন্ড পরে বেগ, এটা সিম্পল ওয়েতেই তোমরা পারবা। 4 সেকেন্ড পরে বেগ কেন, আমরা তো সরণ এটা পেলাম, এটা হয়ে গেল। 2তে আমরা বেগ যদি বের করতে চাই আমার x এর মান বসাতে হবে। আমরা জানি যে বেগের এক্সপ্রেশন হচ্ছে এটা। তো 4 সেকেন্ড পরে তার বেগ, তার মানে 4 সেকেন্ড পরে তার সরণের মানটা বের করে নিতে হবে। তাহলে 4 সেকেন্ড পরে যদি আমি সরণের মানটা বের করে নিই, তাহলে আমি ওই সমীকরণে, যে এই সমীকরণে আমি যদি 4 সেকেন্ড বসাই, তাহলে বসানোর পরে তাহলে ওই অবস্থায় তার বেগটা কত এটা দেখতে চাই। তাহলে আমি এখানে 4 সেকেন্ড যদি আমি টাইমের মানটা বসিয়ে দিই, দেখো x এর মান কত পেলাম, এত। আরে মজার বিষয় তো, তার মানে হচ্ছে
4 সেকেন্ড পরে এটা আমরা জানতে পারলাম যে সে যে 6 সেন্টিমিটার যায় সেটা সাম্যাবস্থা থেকে 4 সেকেন্ড সময় লাগে ওই জায়গাটাতে যেতে। নরমালি দোলনের ক্ষেত্রে সাম্য অবস্থান থেকে সর্বাধিক বিস্তার অবস্থানে যেতে তার সময় লাগে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এই 4 সেকেন্ড যখন বসিয়ে আমরা বিস্তারের মানটা পেলাম। এইবার মানে সরণের মানটা পেলাম। এইবার এই সরণের মানটা যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে 4 সেকেন্ড পরে তার বেগের মানটা কত পাইছি দেখো 0। আসলেই তো তাই, কারণ যদি সেই 4 সেকেন্ড পরে সে যদি সর্বাধিক বিস্তার অবস্থানে যায় তাহলে সর্বাধিক বিস্তার অবস্থানে তো বেগের মান 0ই হয়। হ্যাঁ, তো এখন তোমার এখানে 4 সেকেন্ডের পরিবর্তে যদি বলতো যে 3 সেকেন্ড পরে বেগ কত, তাহলে কিন্তু আবার এখানে 0 পেতে না। এখানে 3 সেকেন্ড হইল, তাহলে এখান থেকে কিন্তু এই 0.06 হইতো না, আরো কম মান আসতো। তাহলে ধরো 0.4 আসলো, তাহলে 0.4 এখানে তুমি বসাও, তাহলে কিন্তু তুমি ব্যাগের একটা মান পেয়ে যেতে। হ্যাঁ, তো এটা একটা স্পেশাল কন্ডিশন কভার করছে। হয়তো এটা দিয়ে ঘ বানায় দিয়ে বলল যে 4 সেকেন্ড পরে তার শেষ বেগ 0 হয়, বিশ্লেষণপূর্বক মত দাও। খ হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বার দেখলাম। 3 নাম্বার বলছে যে এবার বলছে সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার সরবে যখন, তখন তার ত্বরণ কত? তো আমার সেক্ষেত্রে সাম্য অবস্থান থেকে আমরা জানি যে সরণের মান তো একবারে স্পেসিফিক করেই দেওয়া, তাহলে আমি এক্স এর মানটা ডাইরেক্ট বসাই দিলেই পারি, কিন্তু এটা আমার কোনো জটিলতা তৈরি করতেছে না, আর অন্য কোনো দিকে যাইতেও হচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে সরাসরি এক্স এর মানটা আমাদের অন্য মানগুলো যেহেতু দেয়া আছে, সো আমরা এক্স ইকুয়ালস টু যেহেতু যে ওমেগার মানটা জানি, ওমেগার মান বসাইছি 5 পাই, আর এক্স এর মান হচ্ছে 0.03। আমরা সাম্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে তার ত্বরণ বের করতে বলা হয়েছে, আমরা কিন্তু ত্বরণের মানটা বের করলাম। তার মানে হচ্ছে এই যে মাইনাস চিহ্ন বোঝাচ্ছে ত্বরণ সরণের কি হয় বিপরীত দিকে। তো এটা আমরা শুরুতেই বলছি যে সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত একটা কণার বেলায় সবসময় কি হয় যে তোমার বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে হয়। বল বাড়লে সরণও বাড়বে, বল কমলে সরণও কমবে, কিন্তু বলের দিক যেদিক হবে সরণের দিক হবে তার বিপরীত, একবারে আমাদের আলোচনার শুরুর দিককার কথা। তো এই কারণে আমাদের মাইনাস সাইনটা আসছে। তো আমরা এই আলোচনা মোটামুটি আজকে আমরা শেষ করলাম লেকচার 5, যেখানে আমরা ডিটেলস হচ্ছে বেগ ত্বরণ সম্পর্কে এবং তাদের গ্রাফ সম্পর্কে একটা বিস্তর আলোচনা করলাম। তো আমার বিশ্বাস হচ্ছে তোমরা এটা বুঝতে পারছো। এখন হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে প্রশ্ন করো, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব। যার যার প্রশ্ন আসছে এখন সেটা আহ, যে জায়গায় বুঝো না সেটা বলো। ধন্যবাদ সবাইকে। আমরা